স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। এই যাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, পুরো দমে এই যাত্রা শুরু হয়েছে। স্টেশনে যত দিন গড়িয়েছে ভিড় বেড়েছে, এখন এসে ভিড় কেমন দেখছেন যাত্রীদের, কি পরিস্থিতি জানাবেন? তন্নি, শুরুতেই একটু জানিয়ে রাখতে চাই যে বিকেলের থেকে সন্ধ্যার পর মানে ইফতারের পর থেকে কিন্তু প্রেক্ষাপটটা একেবারে ভিন্ন। রেলপথে যাত্রীদের উপচে পড়া ভিড় বলা যায়। যেহেতু আজকে শেষ কর্মদিবস, সেক্ষেত্রে যাত্রীদের চাপ সামলাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে এই রেল কর্তৃপক্ষের। তারপরেও যতটুকু করা যায় ততটুকুই তারা করছেন। বিশেষ করে আমি এই লালমনি এক্সপ্রেসের আগে যে কুড়িগ্রামগামী যে এক্সপ্রেসটি ছিল সেটা কিন্তু দেখার মতো ছিল, কারণ এখানে স্ট্যান্ডিং টিকিট কাটার পরেও যে অধিক যাত্রী হয়েছে বা যাত্রীর চাপ, সেটা কিন্তু আসলে ব্যাপকতা আমরা দেখতে পেরেছি। বিশেষ করে যাত্রীরা কোনো উপায় না পেয়েই কিন্তু তারা ছাদে উঠেছিলেন, এবং কি পরবর্তীতে রেল কর্তৃপক্ষ এসে তাদেরকে বুঝিয়ে কিন্তু সেই ছাদ থেকে আবার নামানো হয়েছে। তবে কয়েকটি বিষয় তারা চ্যালেঞ্জ বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ। তারা বলছেন যে আগামীকাল এবং কি আগামী পরশু এই 3টা দিন তাদের চাপ সামলাতে হবে। তারপরে সেখানে কিন্তু একটা হিমশিম খাওয়ার বিষয় আছে, যেহেতু কমলাপুর রেল স্টেশনে রেল কর্তৃপক্ষের বা রেল পুলিশের কর্মরত যারা দায়িত্বে আছেন তাদের লোকবলটা বেশি থাকা কিন্তু অধিকাংশ যাত্রীরাই তারা এই ছাদে উঠতে পারছে না। তবে পরবর্তীতে এই স্টেশনগুলো, বিশেষ করে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং কি জয়দেবপুর থেকে শুরু করে যে কয়েকটি স্টেশনে যে রেলগুলো থামবে, সেই থামার প্রেক্ষিতে যে ছাদে ওঠার যে যাত্রীরা, সেখানকার লোকবল তাদের কম বিধায় কিন্তু সেটা কিন্তু আসলে অনেকটাই কষ্টদায়ক হয়ে যাবে তাদের সামলাতে। তো সেক্ষেত্রে উপচে পড়া ভিড়টা কিন্তু শুরু হয়েছে সন্ধ্যার পর থেকে। এখানে যাত্রীরা কিভাবে আসলে যাচ্ছেন একটু যদি কথা বলতে চাই, একটু জানতে চাচ্ছিলাম যে ঈদে ছুটি যাচ্ছেন, আজকে শেষ কর্মদিবস, পরিবারকে কি আগেই পাঠিয়েছেন নাকি আপনি পরিবারকে আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল? সেটা আসলে কেন, কি কারণ? এই যে ঈদের সময়ে তো একটা ঝামেলা হয় যে সবাই মিলে যাইতে দেখা গেছে যে ভিড় হয়, ট্রেনে ঠিকমতো যাওয়াও যায় না, উঠা যায় না। এই সমস্যাগুলো দূর করার জন্য আর কি পরিবারকে আগে পাঠানো হয়েছে। ধন্যবাদ। তুমি আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে, যেটা হচ্ছে যে পরিবারকে আগেই ভোগান্তি এড়াতে কিন্তু আগেই পাঠানো হয়েছে। এই ক্ষেত্রে ভোগান্তির মাত্রাটা বেড়ে গেছে কয়েক গুণ, যেটা হচ্ছে লোকাল ট্রেনগুলোতে, যেখানে আসলে ভেতরেই টিকিট কাটা হয়, ভেতরেই বলা যায় যে ট্রেনের টিকিট ক্রয় করতে হয়। সেখানে 400 টাকার ভাড়া 1000 টাকা নিচ্ছে। যে যেভাবে পারছেন, যার কাছ থেকে যেভাবে পারছেন তারা কিন্তু ভাড়া হাঁকাচ্ছেন, সেই অভিযোগটাও কিন্তু এসেছে। এবং কি স্ট্যান্ডিং টিকিট পাচ্ছেন না কাউন্টারে, তারা আসলে বাধ্য হয়ে বিনা টিকিটে কিন্তু ভ্রমণ করছেন। তো তারপরেও দিন শেষে এই এত ভোগান্তি মাথায় নিয়ে বা ঈদ যাত্রার যে ভোগান্তিটা, সেটাই একটা ঈদের আনন্দ একটা অংশ বলে মনে করছেন এই রেলপথের যাত্রীরা। তো এই ছিল আসলে তন্নি এখান থেকে সবশেষ। তন্নি। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী আরিফুল ইসলাম যুক্ত হয়েছিলেন রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে, ঈদ যাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন। ঈদের আগে শেষ কর্মদিবসে মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা আজ ছুটি হওয়ায় সন্ধ্যার পর থেকে যাত্রীদের চাপ বাড়ছে সাভারের সড়কগুলোতে। ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন থাকলেও নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় যান চলাচলে রয়েছে ধীরগতি। সড়কে পর্যাপ্ত পরিবহন থাকলেও অন্যান্য সময়ের চাইতে যাত্রীদের উপস্থিতি অনেকটাই কম। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সামান্য জট ছাড়া নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। এছাড়া মোড়গুলোতে যাত্রী ওঠানামার জন্য যানবাহনে কিছুটা ধীরগতি রয়েছে। ঈদ যাত্রায় বিকেল থেকে বাড়তি চাপ লক্ষ্য করা গেছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। এদিকে অনেকটা স্বাভাবিক রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঈদ যাত্রা। সড়ক পরিস্থিতি নিয়ে জানাতে সাভার থেকে যুক্ত হবেন সহকর্মী শফি মাহমুদ, এবং সেই সাথে আমাদের সাথে যুক্ত হবেন উত্তরাঞ্চলের পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে সহকর্মী সোহেল তালুকদার। শুরুতে যেতে চাই সাভারে, সেখানে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ। শফি, টাঙ্গাইলের সড়কের কি পরিস্থিতি দেখছেন? সাভারে এই মুহূর্তে আপনি আছেন, সাভারের সড়কে কি পরিস্থিতি দেখছেন? যানবাহনের চাপ বাড়ছে কিনা সে বিষয়ে জানাবেন। শুরুতে বলে রাখি যে আমি এখন যে পয়েন্টটিতে রয়েছি এটি বাইপাইল পয়েন্ট, এবং এই বাইপাইল হয়েই কিন্তু আবদুল্লাপুর থেকে বাইপাইল এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে চন্দ্রা, এটি ঢাকা টাঙ্গাইলে রোড সহ উত্তরাঞ্চলের প্রায় 22 জেলায় যাতায়াতে ঢাকা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সড়ক। এবং এই সড়কটিতেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আজকে সন্ধ্যার পর থেকে, যেহেতু শিল্পাঞ্চল এটি আশুলিয়া এবং সাভার, এখানে তো বিভিন্ন শিল্প কারখানায় আজকে ছুটি ঘোষণা করা হয়েছে এবং বেশিরভাগ কারখানাগুলি আজকে ছুটি হয়েছে। তো সন্ধ্যার পর থেকেই আমরা যাত্রীদের উপস্থিতি বাড়তে দেখেছি এই সড়কটিতে। একটু জানিয়ে রাখি, গেল 25 তারিখ থেকেই যে
যেহেতু ধাপে ধাপে বিভিন্ন প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা শুরু হয়েছে এবং তখন থেকে কিন্তু বেশ কিছু যাত্রী ইতিমধ্যে ঢাকা ছেড়ে চলে গেছেন। তো সেই কারণে কিন্তু কাঙ্ক্ষিত যেই যাত্রীটা অন্যান্য সময় যেটি দেখা যায় পাইপেল পয়েন্ট সহ সাভারের অন্যান্য মহাসড়কগুলিতে যে পরিমাণ যাত্রীদের উপস্থিতি এবং চাপ থাকে, সেই দিকটি কিন্তু এই বছর আসলে অনেকটাই কম। যাত্রীদের উপস্থিতি এখন পর্যন্ত সড়কে অন্যান্য সময়ের তুলনায় অনেকই কম। বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি যে ফাঁকা বাস নিয়ে এখনও পরিবহন শ্রমিকরা সড়কের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যে আসলে মোটামুটি নির্বিঘ্নেই গাড়ি চলাচল করছে বলা যায় এক কথায়। এবং নিরাপত্তার বিষয়টিও যদি বলি যে এখানে আসলে পুলিশের বিভিন্ন ব্যাপক উপস্থিতি রয়েছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলিতে যানজটের সংখ্যা রয়েছে এবং চলাচলে ধীরগতির সম্ভাবনা রয়েছে সেখানে পুলিশের উপস্থিতি তো বাড়ানো হয়েছেই, পাশাপাশি ওয়াচ টাওয়ার এবং অন্যান্য গোয়েন্দা নজরদারির মাধ্যমেও কিন্তু সড়কে নিরাপত্তা দিয়ে যাচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে। তো এই ছিল সাভারের পরিস্থিতি। ধন্যবাদ। দর্শক, এবারে উত্তরাঞ্চলের ঈদ যাত্রার সড়কে কি অবস্থা সেই পরিস্থিতি জানতে আমরা যেতে চাই টাঙ্গাইলে। সেখানে আছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, টাঙ্গাইলে এই মুহূর্তে সড়কে কি পরিস্থিতি দেখছেন আপনি? এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যেটি রয়েছে সেই মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে, যেটা আমরা সকালবেলায় জানিয়েছিলাম যে এখন পর্যন্ত মহাসড়কে গেল 24 ঘন্টায় 33,000-এর উপরে যে যানবাহন পারাপার হয়েছে সেইটির একটু ফ্লো বেড়েছে। সেটি এখন আজকের দিনে সেটি 40,000-এর মতো যানবাহন পারাপারের যে চিত্র সেটি রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি যে একেবারে যে মহাসড়কে যে অবস্থা রয়েছে যে গাড়ি যাচ্ছে খুব দ্রুত গতিতে যাচ্ছে এবং একটার পর একটা কিন্তু গণপরিবহন সেখানে যাচ্ছেন। অনেক জায়গায় কিছু কিছু স্থানে সেটি বাম্পার টু বাম্পার যাচ্ছেন। তন্নি, আরেকটি বিষয় যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবথেকে ভোগান্তির যে স্থানটি ছিল এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু, যমুনা সেতু, যেটির পরবর্তীতে নাম হয়েছে যমুনা সেতু পর্যন্ত সেই 13 কিলোমিটার সড়কে যে অস্থায়ীভাবে 4 লেন খুলে দেওয়ার ফলে এখন অনেকটাই স্বস্তিতে যাচ্ছে। আর যেটি ছিল যে পোশাক পল্লীগুলি খুলে দেওয়ার যেটি ছুটি ঘোষণা হয়েছে সেই পোশাক পল্লীগুলির চাপ বাড়ার ফলে মহাসড়কে কিছুটা চাপ বাড়ছে এবং যেহেতু লম্বা একটি ছুটি, সেই ছুটির ফলে আমরা যেটুকু খবর পেয়েছি সেই মানুষগুলি ধীরে ধীরে ভেঙে তারা আসছেন, একেবারে যে তারা গন্তব্যে যাওয়ার সেই চেষ্টা তারা করছেন না, যার ফলে মহাসড়কে একটা যে চাপ কম পরিলক্ষিত হচ্ছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি মধ্যরাতে, যেহেতু শবে বরাতে রাত, অনেকেই রাতের নামাজ শেষ করে শেষ রাতের দিকে রওনা দেবেন, সেক্ষেত্রে সকালের দিকে এবং আগামীকাল একটি বড় ধরনের যে চাপ, যে মহাসড়কের চাপ সেটি তারা লক্ষ্য করছেন যে আগামীকালের যদি চাপটি সুন্দরভাবে সামাল দেওয়া যায় সেক্ষেত্রে বলা যায় যে উত্তরের যে ঈদ যাত্রা সেটি এবার অনেকটা স্বস্তিতেই হবে। সোহেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী সোহেল তালুকদার যুক্ত হয়েছিলেন টাঙ্গাইল থেকে, সেখানকার সড়কের ঈদ যাত্রার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের। যারা গেল 15 বছর শেখ হাসিনার আমলে নিপীড়নের শিকার হয়েছেন তাদের কাছে 24-এর 5ই আগস্ট অবশ্যই স্বাধীনতা, আর আপোষকামী রাজনীতিকদের কাছে প্রথম বা দ্বিতীয় নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে লুটপাটের স্বাধীনতা। কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার 2021 সালের আগ্রাসন বিরোধী আন্দোলনে শহীদদের তালিকা প্রকাশ ও ওই ঘটনার বিচারের দাবিতে আলোচনা সভায় কথা বলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। আরও জানান, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ঈদের পর কর্মসূচি দেবে জাতীয় নাগরিক পার্টি। সেই ঘটনার বিচার এবং যথাযথ মূল্যায়ন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পরিবারের আজকে আমাদের সাথে আমরা যারা গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা এই গত 15-16 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না, কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল, আগের আমলও ছিল, এখনও ছিল। শতাধিক গাড়ির বহর নিয়ে সার্জিস আলমের সমালোচিত হওয়ার পর এবার রংপুরে অর্ধশত ভ্যান গাড়ি নিয়ে গণসংযোগ করলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। বিকেলে রংপুর সদর থেকে কয়েকশো নেতাকর্মী নিয়ে শোভাযাত্রা শুরু করেন আখতার। শোভাযাত্রাটি 20 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কাউনিয়া উপজেলার টেপা মধুপুরে গিয়ে শেষ হয়। এর আগে দুপুরে রংপুরের সাতমাথায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যোগসাজশেই দেশের মানুষ দীর্ঘদিন গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা করেন
তাহলে সংস্কার এবং বিচার কার্যক্রম অতি দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান করে নির্বাচনের পথে অগ্রসর হওয়া সম্ভব। 2028 সাল পর্যন্ত চীনে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ। চীনে সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই কথা জানিয়েছেন চীনের উপপ্রধানমন্ত্রী। চীনের বোয়াও সম্মেলনের উদ্বোধন আয়োজনে অংশ নিয়ে বিশ্ব রাজনীতির সংকটের পাশাপাশি নতুন বাংলাদেশ গড়ার বিষয়েও কথা বলেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। এ সময় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিকে হাইনান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। বুধবার 4 দিনের সফরে চীনের হাইনান পৌঁছান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বোয়াও সম্মেলনের উদ্বোধন আয়োজনে বক্তৃতা করেন তিনি। বিশ্ব রাজনৈতিক সংকটের পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে কথা বলেন তিনি। প্রায় 7 বছর ধরে বাংলাদেশ 1.2 মিলিয়ন রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। আমরা আশা করি রোহিঙ্গাদের সুরক্ষিতভাবে প্রত্যাবাসনে এশিয়ান লিডাররা অবশ্যই এগিয়ে আসবেন। কথা বলেন বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে। আমরা বিভিন্ন সংস্কার কাজ করছি। যখন এটা সম্পূর্ণ হবে খুব দ্রুতই একটি কাঠামোগত বাংলাদেশ আমরা পাবো। তবে বদলে যাওয়া বাংলাদেশকে একই সাথে অর্থনৈতিক, রাজনৈতিক পরিস্থিতি সহ অনেকগুলো চ্যালেঞ্জও মোকাবেলা করতে হচ্ছে। আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এছাড়া বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বান কি মুনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। মেহেদী হাসান, ডিবিসি নিউজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছে আদালত। নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এছাড়া 2020 সালের ওই নির্বাচনে ফজলে নূর তাপসের জয়ী হওয়ার ফল বাতিল ঘোষণা করা হয়। আদালতের রায় পাওয়া সাপেক্ষে ঈদের পর গেজেট প্রকাশের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে 7 জন মেয়র প্রার্থীর মধ্যে 2 জন হেভিওয়েট প্রার্থী ছিলেন শেখ ফজলে নূর তাপস এবং ইশরাক হোসেন। সে সময় তুমুল জনপ্রিয়তায় ছিলেন ইশরাক হোসেন। সেই নির্বাচনে শেখ ফজলে নূর তাপসকে জয়ী ঘোষণা করা হয়। পরে 2020 সালের 3রা মার্চ ওই নির্বাচনে কারচুপির অভিযোগে ফলাফল বাতিল চেয়ে আপিল করে ইশরাক হোসেন। বৃহস্পতিবার নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ে 2020 সালে ফজলে নূর তাপসের নির্বাচিত ফলাফল বাতিল ঘোষণা করা হয়। আমি যে সংখ্যক ভোট পেয়েছিলাম সেটির থেকে বেশি ভোট দেখানোর জন্য দিনব্যাপী তারা কারচুপি করে। তো সেই বিষয়ে আমরা তখনই মামলা করেছিলাম সমস্ত নথিপত্র প্রমাণে দিতে, যেটি ইতিমধ্যে আমাদের আইনজীবী যারা রয়েছেন তারা আপনাদের কাছে ক্লিয়ার করেছেন। সবচেয়ে মূল বিষয় হচ্ছে আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি। আদালতের রায় পাওয়া সাপেক্ষে ঈদের পর গেজেট প্রকাশ করার কথা জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যেটা ব্যবস্থা নেওয়ার আমরা সেটা নিব। এটা অপেক্ষা করতে হবে। ছুটির পরে আমরা রায়ের কপি পাবো, তখন যেভাবে রায়ের নির্দেশনা আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। 5ই আগস্ট রাজধানীর চানখারপুলে 7 জনকে গুলি করে হত্যা মামলায় 8 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জমা দেওয়া হবে ঈদের পর। এদিকে একের পর এক তথ্য ফাঁসে বিব্রত প্রসিকিউশন। এ কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পালিয়ে যান 22 আসামি। কিভাবে এই তথ্য ফাঁস হচ্ছে তা তদন্তে হয়েছে কমিটি। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার দিন রাজধানীর চাংখারপুলে 7 জনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলার তদন্ত শেষ হয়েছে। এরই মধ্যে খসড়া প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আদালত যদিও 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন, কিন্তু এটা আসলে তদন্ত প্রস্তুত হয়ে গেছে, রিপোর্ট প্রস্তুত হয়ে গেছে। ঈদের পরপরই এটা দাখিল করা হবে আনুষ্ঠানিকভাবে। অনানুষ্ঠানিকভাবে আমাদের হাতে এটা চলে এসেছে। এই মামলাটার ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়েই হয়তো আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু করা যাবে। এটা আনুষ্ঠানিকভাবে প্রাপ্তির পরে এটা আপনাদেরকে আমরা জানাবো। এদিকে তথ্য ফাঁস হচ্ছে। গ্রেপ্তারের আগে পালিয়ে যাচ্ছেন আসামিরা, তা স্বীকার করলেন খোদ চিফ প্রসিকিউটর। বললেন ট্রাইব্যুনালের সাথে জড়িত বা প্রসিকিউশনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমরা প্রমাণ পাই যে প্রসিকিউশনের অফিসের কেউ, প্রসিকিউশন টিমের সদস্য কেউ, অথবা ট্রাইব্যুনালের কোনো কর্মকর্তা কর্মচারী যারাই হোক, যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে।
তিনি জানান, শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির তথ্য প্রতিবেদন ঈদের পর ট্রাইব্যুনালে দাখিল হবে। একই সাথে 28 এপ্রিলের মধ্যে আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর তদন্ত প্রতিবেদন চেয়েছে ট্রাইব্যুনাল। আফরিনা। আজ পবিত্র শবে কদর বা সৌভাগ্যের রজনী। ইসলাম ধর্মমতে পবিত্র কোরআন নাজিল হয়েছিল এই রাতে। কোরআন তিলাওয়াত, দোয়া ও নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে বরকতময় রাতটি অতিবাহিত করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। রমজানে মহিমান্বিত রাত শবে কদর। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল মহাগ্রন্থ আল কোরআন। হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। আল্লাহর সন্তুষ্টি, ক্ষমা ও সৌভাগ্য লাভের জন্য রাত জেগে ইবাদত বন্দেগীর মাধ্যমে রাতটি কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। সাধারণত 27শে রমজান শবে কদর পালন করা হলেও ইসলামী বিশেষজ্ঞদের মতে রমজানের শেষ 10 দিনের যে কোনো বিজোড় রাতই হতে পারে শবে কদর। হাজার মাসের চেয়েও সর্বশ্রেষ্ঠ রাত পবিত্র লাইলাতুল কদর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন। আপনি জাতীয় মসজিদে আছেন, বায়তুল মোকাররমে সেখানে কি অবস্থা, মুসল্লিরা কি করছেন সে বিষয়ে জানাবেন আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আসলে মুসলিমদের সবচেয়ে বড় একটি পবিত্র রজনী হচ্ছে যে আসলে লাইলাতুল কদরের রাত্রি 20 রমজানের পরে শেষ 10 দিনের যে কোনো একদিনে এই দিবসটি উদযাপিত হয়ে থাকে। আর বিশেষ করে ভাগ্যের রজনী হিসাবে লাইলাতুল কদরের বলা হচ্ছে আসলে এই রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আসলে কোরআন নাজিল হয়েছে সেই আর মুসল্লিরা আসলে এখান থেকে তারাবি নামাজ আদায় করছে। তারাবি নামাজের পরে এই সারা রাত্রে তারা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে নফল নামাজ, কোরআন তিলাওয়াত সহ তসবিহ তাহলিল পাঠ করবেন এবং ধর্মীয় যে একটা ভাব গাম্ভীর্য আছে তার মধ্য দিয়ে কিন্তু তারা মুসল্লিরা অতিবাহিত করবেন। এবং আসলে এই রাত্রিটির গুরুত্ব কিন্তু আসলে অনেক সম্মানে মহিমান্বিত এবং ভাগ্যের রজনী হিসাবে অভিহিত করেছেন পবিত্র কোরআনে। তো আসলে এই সাধারণ মানুষ যারা আসলে রোজা রেখে যে তারা এইখানে এসে জমায়েতে নামাজ আদায় করছেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আসলে যারা তাদের পূর্বপুরুষরা যারা আসলে তারা পরপারে চলে গেছেন তাদের জন্য হয়তো তাদের আত্মার মাগফিরাত কামনা করেও কিন্তু এখানে বিশেষ দোয়া মুনাজাত করা হবে। আর আসলে মুসলিম জাহানের এই যে আজকের দিনটি গুরুত্বপূর্ণ একটি দিন, সেই দিনটির তাৎপর্য কিন্তু আসলে অনেক গভীর এবং অনেকটা সম্মানের এবং মহিমান্বিত। তো সব মিলিয়ে আসলে এই বাইতুল মোকাররমের মুসল্লিদের একটি সবচেয়ে চোখে পড়ার মতো ছিল আর কি। তারা এখন নামাজ আদায় করছেন, পরবর্তীতে হয়তো সারা রাত ব্যাপী তারা নফল ইবাদতের মধ্য দিয়ে রাত্রিটি তারা অতিবাহিত করবেন। তো এই ছিল বাইতুল মোকাররমের জাতীয় মসজিদ সামনে থেকে আমার কাছে তথ্য। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম যুক্ত হয়েছিলেন বায়তুল মোকাররম থেকে, পবিত্র লাইলাতুল কদরের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের। ঈদ উল ফিতরের 5 দিনের সাথে নির্বাহী আদেশে আরও 1 দিন বাড়িয়ে 9 দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকুরিজীবীরা। ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। টানা ছুটিতেও পুরো দমে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে পুলিশ। না আমি সব কিছু আমরা বিশেষ পরিকরে ইভেন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো, তো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। যে আমাদের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। ইনশাল্লাহ আমরা আশা করি যে আনটুয়ার্ড কিছু হবে না এবং আইন শৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবেন এই সময়টা। রংপুরের ইফতার বাজারে শুধু সাধারণ ক্রেতারাই নয়, সরব রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনও। ইফতার আয়োজনে যেন নির্বাচনী হাওয়া। বিকেল হতেই ভিড় বাড়ে ক্রেতাদের। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিক্রিতে সন্তুষ্ট দোকানিরা। রংপুর নগরীর জাহাজ কোম্পানি, কাচারি বাজার, পায়রা চত্বর, শাপলা, মেডিকেল মোড় সহ ছোট বড় সব জায়গায় জমজমাট ইফতার বাজার। তেলে ভাজা নানা মুখরোচক ইফতার কিনতে দোকানে দোকানে রোজাদারদের ভিড়। মিলছে বিভিন্ন রাজনৈতিক দলের ইফতারের অর্ডার, যেন দম ফেলার ফুরসত নেই ব্যবসায়ীদের। বিভিন্ন রাজনীতিবিদ এবং স্বেচ্ছাসেবী যারা আছে সবাই নিয়ে যাচ্ছে। এবারের তুলনায় এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো বেচা কিনা। দিনে আপনার গড় 350-400 প্যাকেটের মতো যাচ্ছে। প্রতিবছর নগরীর এসব ইফতার বাজারে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জোরদার তদারকি থাকলেও এবারের চিত্র ভিন্ন, যার প্রভাব পড়েছে খাবারের মান ও দামে। 15-20টা ভ্যারাইটিস, তো এগুলার নির্দিষ্ট মূল্য না জানার কারণে
আমাদের আসলে যারা আমরা আর কি ইফতার কিনি তাদেরকে অনেকভাবে আর কি ভোগান্তির শিকার হল। পরিবেশ মোটামুটি ভালো, পরিবেশ থেকে দাম একটু চড়া। রংপুরে বাজার মনিটরিং ব্যবস্থাটা আমি সেইভাবে পরিলক্ষিত আমাদের কাছে হয় নাই। ব্যবসায়ী নেতারা বলছেন ইফতারের মান ঠিক রাখতে দাম কিছুটা বেড়েছে। হাইজেনিক পদ্ধতি আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করি, যেমন আমাদের টুপি, তারপর যা গ্লোভস, আদার্স খুব আমাদের খুব সুন্দরভাবে আমাদের ব্যবস্থা করা আছে। জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে নেতাকর্মীদের নির্বাচনী জনসংযোগ হিসাবে ইফতার মাহফিল একটি বড় মাধ্যম হয়ে উঠেছে। তাই রাজনৈতিক উষ্ণতা যেন ছড়িয়ে পড়েছে রংপুরের ইফতার বাজারে। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। আবারও যেতে চাই ঈদ যাত্রার খবরে। শেষ কর্মদিবসের পর ঈদের ছুটিতে ঘরে ফিরছেন রাজধানীবাসী। ঈদ যাত্রায় সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড়। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, আপনি এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন। লঞ্চ ছেড়ে যাচ্ছে কি ঠিক সময়ে, এবং যাত্রীদের আসলে কেমন ভিড় দেখছেন লঞ্চ টার্মিনালে? আসলে এখানে ঠিক সময়ে আসলে লঞ্চ ছেড়ে যাচ্ছে। আজকে আপনি জানেন যে শেষ কর্মদিবস হয়, আজকে আসলে সন্ধ্যার পরে কিন্তু এখানে আসলে যাত্রী সংখ্যা কিন্তু এখানে বাড়তে থাকে। বিকাল থেকেই কিন্তু যাত্রী সংখ্যা এখানে আসলে আজকে আসতে থাকে। মূলত আসলে সন্ধ্যার পরেই কিন্তু আসলে এখানে আজকে যাত্রী সংখ্যা কিন্তু অন্য দিনের তুলনায় অনেকটা বেড়ে গেছে। তো আজকে এখানে একটু আগেও এখান থেকে 4টা লঞ্চ, বরিশালগামী 4টা লঞ্চ কিন্তু এখান থেকে ছেড়ে গেছে। আরও 3টা লঞ্চ এখান থেকে ছেড়ে যাওয়ার কথা। এছাড়াও আপনার বিভিন্ন রুটে, চাঁদপুর রোড, ভোলা রোড সহ বিভিন্ন রুটে কিন্তু আজকে লঞ্চ কিন্তু ছেড়ে যাচ্ছে। অন্যান্য দিন কিন্তু আসলে গতকালকেও কিন্তু আসলে এই চিরচেনা যে সদরঘাট লঞ্চ টার্মিনাল, এই লঞ্চ টার্মিনাল কিন্তু আসলে সেই আগের সেই চিরচেনা সেই দৃশ্য, সেই হাঁকডাক কিন্তু ছিল না। কিন্তু আজকে আসলে সেই দৃশ্যটা অন্তত কিছুটা হলো আজকে দেখা যাচ্ছে। আজকে লোক সমাগম আসলে সদরঘাট লঞ্চ টার্মিনালে অনেক লোক সমাগম আছে, অনেক যাত্রী আসলে তারা আসলে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় তারা কিন্তু আজকে যাচ্ছে। আপনাকে যদি দেখাতে চাই, আমরা আসলে এখানে আজকে মোটামুটি লঞ্চগুলোতে আসলে কয়েকটা লঞ্চ এখানে দাঁড় করানো আছে। আসলে লঞ্চগুলোতে কিন্তু যাত্রী সংখ্যা কিন্তু আসলে ভরপুর বলা যায়। 3টা লঞ্চ কিন্তু বরিশাল, 3টা লঞ্চ কিন্তু এখান থেকে যাবে। তো আমরা আসলে এখানে যে BIWTA কর্তৃপক্ষ তারা যেটা জানিয়েছে যে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সম্পূর্ণ তারা কিন্তু বিভিন্ন পদক্ষেপ কিন্তু তারা গ্রহণ করেছে। কোনো মালিক যদি কোনো ধরনের নিয়ম নীতির ব্যত্যয় ঘটায় তার সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেবে। তারা সেই রুট পারমিট কিংবা যে লঞ্চের যে লাইসেন্স, সেই লাইসেন্স তারা বাতিল করে দেবে, এমনও কথা তারা আমাদেরকে জানিয়েছেন। আর যাত্রীদের সঙ্গেও আমাদের আসলে কথা হয়েছে, তারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু তারা স্বস্তিতে নিরাপদেই তারা আসলে যাত্রা করতে পারছেন। তারা আসলে অনেকটাই আমাদের সাথে যেটা স্বস্তি ফিল করছেন। তো আমরা আসলে এখানে এবার কিন্তু আসলে জানেন যে আসলে তুলনামূলক গত 2 বছর আগেই কিন্তু আসলে যে 2022 সালে পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু আসলে এই চিরচেনা যে লঞ্চ টার্মিনাল সদরঘাট, সেখানে কিন্তু আসলে যাত্রী সংখ্যা অনেকটা কিন্তু কমে গেছে, সেই প্রভাবটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এবার কিন্তু আসলে মোটামুটি আসলে কিছুটা মনে হয়। জি অজিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী অজিত সরকার যুক্ত হয়েছিলেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। লঞ্চ যাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন। তুরস্কের ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেপ্তারের ঘটনায় আন্তর্জাতিক সমালোচনাকে প্রত্যাখ্যান করেছে তুরস্ক সরকার। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। গেল 8 দিনের বিক্ষোভে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে প্রায় 1900 জনকে। দেশটির প্রতিটি শহরে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা ওজগুর ওজেল। আগাম নির্বাচনের ডাক এবং এক্রেম ইমামোগলুকে কারাগার থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলেও জানান তিনি। এদিকে বিবিসির এক সাংবাদিক মার্ক লুয়েনকে 17 ঘন্টা আটকে রাখার পর স্থানীয় সময় বৃহস্পতিবার তুরস্ক থেকে নির্বাসিত করেছে এরদোয়ান সরকার। বিবিসি জানিয়েছে, জনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ অভিযোগ এনে তার বিরুদ্ধে একটি লিখিত নোটিশ দেওয়া হয়। এর আগে বুধবার একটি হোটেল থেকে তাকে আটক করে স্থানীয় পুলিশ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। পুনরায় হৃদরোগের ঝুঁকি থেকে এখনও পুরোপুরি মুক্ত নন তামিম ইকবাল। তাই এই ক্রিকেটারকে থাকতে হবে কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে, তেমনটাই জানিয়েছেন চিকিৎসক। তারা আরও জানান, এই মুহূর্তে তামিমকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো জরুরি নয়।
জীবনযাপনের ক্ষেত্রে তামিম ইকবালকে ব্যাপক পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন তার চিকিৎসক। না হলে আবারও হার্ট অ্যাটাকের শিকার হতে পারেন এই ক্রিকেটার। তামিম ইকবালের স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি জানাতে গিয়ে হাসপাতালে এভাবেই বললেন চিকিৎসক। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে, ব্লক না হলে হতে পারে। সো ওকে অ্যাসেস করতে হবে, ওকে রেগুলার ফলোআপে থাকতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, মোটিভেশন করতে হবে, ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস, প্লাস তামিমের ফ্যামিলি, তামিম নিজে আমাদের সাথে কোঅপারেট করতে হবে। শুধু আমরা ট্রিটমেন্ট দিলেই হবে না। তামিমের স্বাস্থ্যের উন্নতির গ্রাফ ক্রমশই উপরের দিকে। করোনারি কেয়ার ইউনিট থেকে তাকে নেওয়া হয়েছে বেডে। এই ক্রিকেটার মানতে পারছেন না কেন এভাবে হৃদরোগের শিকার হবেন তিনি। সেই প্রশ্নে উদ্বিগ্ন তামিমকে মনোবিদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন হাসপাতালের ডাক্তার। মানসিক অবস্থার জন্য আমরা কাউন্সিলরকে করছি, ইনভলভ করছি, সে কাউন্সিলিং করবে এটাকে কীভাবে মানা যায়। ওর প্রশ্ন শুনবে, ওর কোয়ারি শুনবে, ওর প্যানিক শুনবে, তারপর সেইভাবে আমাদের কাউন্সিলর গাইড করবে। চিকিৎসক আরও জানালেন, তামিম ইকবালের বর্তমান শারীরিক পরিস্থিতিতে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া জরুরি নয়। শিগগিরই বাসায় ফিরতে পারবেন এই ড্যাশিং ওপেনার। আমরা অ্যাসেস করব, মোবিলাইজ করব, হাঁটাবো, তারপর আমরা ওষুধের সাইড ইফেক্ট দেখতে হবে, সেই জন্য আমরা অ্যাসেস করবো। এটা শুরু করে ইনশাল্লাহ ছাড়বো। সেটা আপনাকে এখন বলতে পারছি না, হয়তো কালকে 2-1 দিন পরে অ্যাসেসমেন্ট করে কবে ছাড়বো সেটা আমরা নিশ্চিত করবো মেডিকেল টিম। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন তামিম ইকবাল। নতুন জীবন পাওয়া এই ক্রিকেটারকে এখন চলতে হবে অনেক কিছুই বুঝে শুনে। নিয়ম করে করাতে হবে স্বাস্থ্য পরীক্ষা। এসব মেনে চললে আগামীর জীবনযাপন স্বাভাবিক হয়ে আসবে তামিমের, তেমনটাই অভিমত চিকিৎসকের। ক্রিকেটে ফিরবে কি ফিরবে না সেটা আমরা 3-4 মাস পরে অ্যাসেস করে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরে 11 এপ্রিল দেশীয় শিল্পীদের পরিবেশনায় একসাথে 4 বিভাগে সবার আগে বাংলাদেশ কনসার্টের আয়োজন করছে বিএনপি, যেখানে বিদেশি সংস্কৃতির কোনো প্রাধান্য থাকবে না বলে জানিয়েছেন আয়োজকরা। সকালে গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। বগুড়ার ভেন্যু এখনও চূড়ান্ত না হলেও রাজধানীর মানিক মিয়া এভিনিউ, চট্টগ্রামে এম.এ. আজিজ স্টেডিয়াম, খুলনা স্টেডিয়ামে একযোগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তারা। ঢাকায় সঙ্গীত পরিবেশন করবেন জেমস, ফিডব্যাক, শিরোনামহীন সহ অন্যান্য শিল্পীরা। একই সঙ্গে থাকবে আঞ্চলিক পরিবেশনাও। যে বাংলাদেশের উপর যে একটা সাংস্কৃতিক আগ্রাসন, এই আগ্রাসনকে আমরা বারবার মোকাবেলা করছি এবং কোনোভাবেই যেন আমাদের এই দেশের কালচারে, কৃষ্টিতে ভারতের গান এবং পাকিস্তানি গান প্রাধান্য না পায়, সেই দিকে আমরা বিশেষভাবে নজর দিয়েছি। একজন সুষমা দাস, সিলেট তথা বাংলা লোকগানের প্রাচুর্যকে যিনি ধারণ করেছেন। জীবনের বিকশিত হওয়ার সময়টা লড়াইও করেছেন সামাজিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে। একেবারে বার্ধক্যের শেষ অবধি সচল থেকেছেন সঙ্গীতে। বুধবার হঠাৎই নিভে যায় তার জীবন প্রদীপ। তবে জীবন চর্চায় যে আলো তিনি জ্বালিয়ে গেছেন তা ধরে রাখার প্রত্যয় সিলেটবাসীর। হাওরকন্যা সুনামগঞ্জের শাল্লায় সঙ্গীত পরিবারে 1945 সালে জন্ম সুষমা দাসের। বাবা মা দুজনেই ছিলেন সুরের পূজারী। গান শেখা ও গানের ভুবনে পদচারণের রাস্তাটা ছিল বন্ধুর। মঞ্চে গাইতে গিয়েও সমাজের অনুশাসনের বাধায় থেমে যেতে হয়েছিল বহুবার, তবুও তিনি দমে যাননি। তোমার মনে নাই। কবিগান, লোকগান, ঘাটগান, ধামাইল, পালাগান, কীর্তন, বাউলা, ভাটিয়ালি সহ লোকসঙ্গীতের সব ধারার গানে অবাধ বিচরণ সুষমা দাসের। নিজে গেয়েছেন, পথ দেখিয়েছেন নারী শিল্পীদের। সবারই অত্যন্ত শ্রদ্ধার্জন, প্রিয়জন, আমাদের একটা অমূল্য সম্পদ আমরা হারালাম। লোকসঙ্গীতে অবদানের জন্য 2017 সালে 21 পদক পান সুষমা দাস। আরও বহু পুরস্কার তার ঝুলিতে। তিনি আমাদেরকে অনেক কিছু শেখার বিষয় আছে। তার সমস্ত লাইফস্টাইল, তার সমস্ত জীবন দেখে মনে হলো, আমি ওনার ঘরে গিয়ে যে অবস্থা দেখলাম, যে এত সাদাসিধা একটা মানুষ। সুষমা দাসের অনুজ পণ্ডিত রামকানাই দাস ছিলেন উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতের সাধক। দুজনেই প্রয়াত হলেও আলোকবর্তিকা হয়ে বেঁচে থাকবে তাদের সুর সাধনা। একেবারে মাটির সুধা গন্ধমাখা যে সঙ্গীত, সেই সঙ্গীত তার কাছ থেকে পাওয়া যেত এবং প্রতিদিন তিনি আমাদেরকে সমৃদ্ধ করেছেন। সুষমা দাসের সঙ্গীত চর্চা, গবেষণা ও দেখানো পথে কাজ করার প্রত্যয় সিলেটের শিল্পী ও সাংস্কৃতিক সংগঠকদের। এমন একজন নারী যিনি সিলেটে সর্বপ্রথম মঞ্চে উঠে গান করেছেন। সেই সময়ে কিন্তু নারীদেরকে ঘরের বাইরেই যেতে দেয়া হতো না। তিনি তার
জীবনের গল্প আমার কাছে করেছেন, গান নিয়ে তার চিন্তা ভাবনা, গানের শুদ্ধতার জায়গায় কিভাবে কাজ করতে হবে। বার্ধক্যজনিত নানা অসুখের সাথে যুদ্ধ করে সিলেটের বাসভবনে বুধবার চিরবিদায় নেন এই গুণী শিল্পী। ওই রাতেই তার শেষকৃত্য হয় জন্মভিটা সাল্লায়। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।